বাংলা সংস্কৃতিতে পৌষ পার্বণ এক গভীর ঐতিহ্যবাহী ও আনন্দঘন উৎসব। এটি মূলত শস্য উৎসব যা কৃষিজীবী সমাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। অগ্রহায়ণ মাস ধরে ধান কাটার পর পৌষ মাসে নতুন চাল ঘরে ওঠে। এই নতুন ফসলকে কেন্দ্র করেই বাংলায় শুরু হয় উৎসবের আমেজ, যার নাম পৌষ পার্বণ। নতুন চালের পিঠেপুলি, পায়েস ও নানান লোকজ খাদ্য এই উৎসবের প্রধান আকর্ষণ। বাংলায় পিঠেপুলি বানানো, খেজুরের রস ও গুড়ের ব্যবহার, নবান্নের আনন্দ উদযাপন বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রামে গ্রামে মেলা বসে, লোকগান ও গ্রামীণ খেলাধুলার আয়োজনও হয়। তবে শুধু বাঙালি সমাজই নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মকর সংক্রান্তি ভিন্ন ভিন্ন নামে ও রীতিতে পালিত হয়। তামিলনাড়ুতে এটি পোঙ্গল, অসমে ভোগালী বিহু, পাঞ্জাবে লোহরি, গুজরাটে ঘুরি উৎসব এবং মহারাষ্ট্রে তিল গুড় বিতরণের মাধ্যমে পালিত হয় এই মকর সংক্রান্তি। যদিও রীতিতে ভিন্নতা আছে, মূল ভাবনা কিন্তু একই: ফসল, সূর্য ও জীবনের প্রতি কৃতজ্ঞতা। আজ আধুনিকতার চাপে আমাদের অনেক লোকজ উৎসব হারিয়ে যাচ্ছে, তাই নতুন প্রজন্মের কাছে এই পার্বণের গুরুত্ব তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। কারণ সব মিলিয়ে পৌষ পার্বণ শুধু একটি উৎসব নয়, এটি বাংলার জীবন দর্শন ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। 1432 বঙ্গাব্দের আগামীকাল মকর সংক্রান্তি। আর সংক্রান্তির নানান প্রথা, সেকাল ও একাল নিয়ে একটি সুন্দর আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল দাস। নিখিলবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পৌষ পার্বণ যখন আমরা বলি, আসলে এই এখনকার প্রজন্মের অনেকেই হয়তো পৌষ পার্বণ বলতে শুধু ওই পিঠে পুলি খাওয়ার একটা দিন এমনটা ভেবে নেন। এখন পৌষ পার্বণ আমাদের জীবনে কিভাবে এবং কেন গুরুত্বপূর্ণ সেটা যদি আমাদের একটু বলেন, আর বিশেষ করে যে মকর সংক্রান্তি উপলক্ষে কি কি প্রথা প্রচলিত রয়েছে। নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে। পৌষ পার্বণ আমাদের বাঙালি না শুধু, ভারতবাসীরই প্রাচীন ঐতিহ্যের একটি অন্যতম একটা উৎসব। আচ্ছা, এটা শুধু কেবল বাঙালিদের মধ্যে নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, শুধু ভারতবর্ষ কেন, আমাদের এই উপমহাদেশ তো আছেই, এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে, মানে বলা চলে বাংলা থেকে কম্বোডিয়া পর্যন্ত, কম্বোচিয়া এখন যার নাম, তারপর সেই দেশ পর্যন্ত এই উৎসবটি রয়ে গেছে। এই উৎসবটির সঙ্গে যুক্ত আছে মূলত ধান চাষ। ধানের যখন ফসল কৃষকের ঘরে আসে এবং এই কৃষকের ঘরে আসার পর তাতে যে নতুন ধানের থেকে নতুন চাল হয়ে এই যে উৎসবে তারা মেতে ওঠে, নতুন ফসল পাওয়ার পর একটা সমৃদ্ধির যে একটা বাতাবরণ তখন গোটা মানে গ্রাম জুড়ে যখন ভেসে উঠে, তখন এই সময়ে এই উৎসবটা এটা একটা উৎসব তো করতে হয় একটা নির্দিষ্ট তিথি এবং পৌষ পার্বণের যে গুরুত্ব বা মকর সংক্রান্তির যে গুরুত্ব তা বোঝার চেষ্টা করছি আমরা। কেন বোঝার চেষ্টা করছি? এটা বোঝার চেষ্টা করছি এর জন্যই যে আমাদের যে এই যে লোকজ সংস্কৃতিগুলো বা এই যে উৎসবগুলো, আমাদের সংস্কৃতি ধরে রাখাটা খুব বেশি প্রয়োজন না। আজকের বর্তমান পৃথিবীতে দাঁড়িয়ে মনে হচ্ছে নিজস্ব সংস্কৃতির শেকড় আঁকড়ে থাকাটা খুব প্রয়োজন। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, এইটা কিন্তু এরকম ভাবে আসছে যে গ্রামের মানুষ একটা সময় এইটা ছিল অন্যতম একটা উৎসব। যেমন নববর্ষের যেমন একটা উৎসব ছিল, নববর্ষের উৎসবটা চাইতো এই উৎসবটা কিন্তু আরো বেশি গ্রামের মানুষকে নাড়া দিত। আচ্ছা, এবং এইটার একটা প্রস্তুতি ছিল অনেক আগে থেকেই। শুধু কেবল আমাদের বাঙালি সংস্কৃতির, এটা তো আমরা সবাই আমরা জানি, যেহেতু আমরা এই সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং ঐতিহ্যগত ভাবেই এই সংস্কৃতিটাকে আমরা ধারণ করে আসছি। তো স্বাভাবিকভাবে আমরা কি দেখতাম, ধান আসলো, নতুন ধান আসলো, নতুন ধান যে
ধান কেটে আনা, মারাই বাছাই করার পর ধানগুলিকে গুলাজাত করা, তারপরে এই ধান থেকে চাল উৎপাদন, এবং এর সঙ্গে এই সময় শীতের আবহ, প্রকৃতির মধ্যে একটা আলাদা তার রূপ আছে। মানে এই যে উৎসব করার মতো তাদের একটা তখন আলাদা, মানে তখন কাজকর্ম নেই, হ্যাঁ, অনেকটা অবসর, আচ্ছা, শীতের আবহাওয়া সব মিলিয়ে একটা উৎসব ভাব একটা তৈরি হতো। এবং এইটা শুরু হতো আরো বেশ কয়েকদিন আগে, পৌষ সংক্রান্তির কয়েকদিন আগেই। এটার সঙ্গে লক্ষ্য করে দেখবেন একটা আগুন পোহানোর একটা রীতি আছে এখানে। অনেকে আমরা ইদানিং কালে আমরা এটা একটা বলি যে বুড়ির ঘর পুরানো। যেমন আজকের যে দিনটা, এটাকে বলা হার বিশু, মানে অর্ধেক বিশু। এই আজকে শেষ রাত্রে, হ্যাঁ, এই পুরানো হবে, মানে বুড়ির ঘর কথাটা আসলো কিভাবে, এটা একটা মানে বিষয়। এটা তো আর কোনো শাস্ত্রীয় বিষয় না, লোকজ উৎসব। তো বুড়ির ঘর অথচ গ্রামগঞ্জের মানুষেরা বসবাস করতো সাধারণত কুড়ের ঘরে। কিন্তু যিনি বুড়ি, তার তো আর পরিবার ছিল না, একা থাকতেন। তাহলে একা যদি থাকতো, তার জন্য বাড়িতেই একটা ছোট্ট একটা ঘর করা হতো। ঘরের আয়তনটা ছিল ছোট, এবং একজন বয়স্ক মানুষ থাকার উপযুক্তই ছিল ঘরটা। কিন্তু এই ধরনের একটা ঘর বানিয়ে এটাকে পোড়ানো হতো, এই জন্য এটা বুড়ির ঘর হয়ে গেছে এটার নাম। আদতে বুড়ির ঘরের বিষয় না, এখানে একটা ছোট ঘর পোড়ানো হতো। বড় ঘর করে তো আর আগুন জ্বালিয়ে আগুন পোহানোর বিষয়টা আসে না, এটা বাস্তবচিত না। তাই এইটা ছোট ঘর করে করত, এবং এইটা করার একটা প্রস্তুতি ছিল। অনেক দিন আগে আমরা নাড়া বলতাম। ধান কাটার পর নিচের যে অংশটা ধান খেতে থাকতো সেটাকে বলতাম নাড়া। এই নাড়াগুলিকে সংগ্রহ করতো, নাড়া দিয়ে ঘর তৈরি করা হতো, নাড়া স্তূপাকৃতি রাখা হতো। ঘরটাকে যখন পুড়ে যাচ্ছে, তাহলে তো খুব অল্প সময়ের মধ্যে আগুনটা শেষ হয়ে যাবে। এই আগুনটা যাতে সকাল পর্যন্ত ধরে রাখা যায়, সূর্য ওঠা পর্যন্ত, এর জন্য এটার মধ্যে আরো শুকনো খড় বা নাড়া দেওয়া হতো। এই যে প্রক্রিয়াটা এটা থাকতো, এটার সঙ্গে একটা যুক্ত থাকতো খুব সাধারণ ভাবে আমরা যেটা চড়ুইবাতি বলি, এরকম একটা মানে খাওয়া দাওয়া করা। এইটার মধ্যে, এই ঘরটার মধ্যে রান্না বান্না করে, এটার মধ্যে মানে অনেকটা বলা চলে একেবারে গাজাগাজি করে থাকা, সবাই মিলে থাকা। খাওয়ার মানে কি অতি সাধারণ খাওয়া দাওয়া এগুলি থাকতো। হ্যাঁ, তবে সকালবেলা কিন্তু বিভিন্ন বাড়ি থেকে পিঠে বলি আসতো, এটা আবার আলাদা ব্যাপার। কিন্তু এইটার, এই যে আগুন পোহানো, এইটার মধ্যে একটা অদ্ভুত বিষয় ছিল। এই পোড়ানোটা, যে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, এই যে পোড়ানোটা, এই বুড়ির ঘর পোড়ানোটা ঠিক সময়টা কখন, এটা কখন পোড়ানো হয়? মানে বনভোজন শেষ, তারপর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরে কি সবাই সেখান থেকে নিজ নিজ বাড়ি ফিরে আসতো, নাকি সকাল অবধি অপেক্ষা করতো? সকাল অবধি অপেক্ষা করতো। আচ্ছা, সকাল অবধি অপেক্ষা। দিনের আলোতে পোড়ানো হয় এটা? না 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 না, রাত্রি, মধ্যরাত্রের শেষে, মানে আমরা হ্যাঁ, অন্ধকার থাকতেই মধ্যরাত্রে। এটাকে বলা হয় যে মানে ধনুক রাশি থেকে যখন সূর্য মকর রাশিতে যায়, এটা মকর সংক্রান্তি, মানে শেষ রাত্রে। এটার মানে তিথিটা একটা মানে একটা মানে এটা উপলক্ষ, এটা উপলক্ষ। মূল হলো আমাদের অনুষ্ঠান, মোট কথা মাঝরাতের পরে হ্যাঁ পুরানো হতো। এবং এই পুরানো মানে সময়ে দেখা যেত পাড়ার ছেলেরা, মূলত ছেলেরা অশ্লীল সব ছড়া মানে কাটা হতো, অশ্লীল। হ্যাঁ, এমন এক দুইটা ছড়া থাকতো। যেমন আমি একটা ছড়া যেটাকে বলা যায় আর কি, মানে অন্তত দর্শক শ্রোতাদের আমি বলতে পারি। উঠো উঠো সূর্য ঠাকুর ঝিকিমিকি দিয়া, উঠিতে না পারি আমি ভীমরুলের লাগিয়া। ভীমরুলেরা সহস্রেক ভাই, সূর্য ঠাকুরের কেউ নাই, হরিবোল হরিবোল। এই ধরনের এই সুরটা থাকতো এরকমই, ছড়াটা থাকতো এরকমই, 4 লাইনের ছড়া, ছোট ছোট ছড়া। কিন্তু এটা তো অশ্লীল ছড়া। মক্কাবাদ্যিকরণের যদি কারোর ইচ্ছা থাকতো, ওই দিন সে মনের স্বাদ পূরণ করতো। আচ্ছা, মানে এটা বুড়ির ঘর পোড়ানোর সময় হতো নাকি মানে মানুষের পোড়ানোর সময়? পুজোর সময় বাড়ি বাড়ি গিয়ে চুরি করা হয় নাকি ওটা কি বাড়ি বাড়ি গিয়ে এরকম? না না না, বাড়ি ওইটা না, ওই রাত্রিবেলাই। আচ্ছা, মানে এইটা হলো শেষটা। এই যে মানে ছড়া কাটাটা, এটা হলো শেষ, সূর্য ওঠার আগ মুহূর্তে এটা। হ্যাঁ,
এটা ছিল এরকম। আর আগের যেগুলি হতো এগুলির তো শ্লীলতা থাকতো না। এখন তাহলে এই যে মানে আমরা যেটা বলছি যে আগে মকর সংক্রান্তি ছিল কৃষি নির্ভর, মানে জীবনের সঙ্গে যুক্ত একটা পার্বণ, তাই কৃষি জীবন থেকে মানে দূরে সরে যাওয়াই কি এই উৎসবের মানে অর্থ আস্তে আস্তে বদলে যাচ্ছে বলে মনে করেন? না, এটা তো অবশ্যই, কারণ এখন আগেকার যে কৃষির সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু ছিল। যেমন আমাদের বাড়িতে ছোটবেলায়, এখনো আছে যদিও এটা স্মৃতি হিসাবে এটা ব্যবহার হয় না, গাইল সিয়ার। আচ্ছা, এই যে গাইল, যেটাতে মানে এই চালের গুঁড়ো করা হতো, এই যে এটা আমার বাড়িতে এখনো আছে, কিন্তু আমার বাড়িতে ব্যবহার হয় না, এটা স্মৃতি হিসাবে আছে। এখন তো মিক্সার গ্রাইন্ডারে হয়। তাহলে এই যে এটা একটা আমরা হারিয়ে ফেললাম, কিছু করার নেই। ঢেকি তো হারিয়ে গেছে, আরো মানে আগে তো ঢেকিতে করা হতো, এরপর আসলো এটাতে। আচ্ছা, এটা হামানদিস্তা বলা হয়, বা এটা মানে এটা আমরা গ্রাম দেশে গাইল সিগারেট বলা। এইটাও ছিল গ্রামের একটা অন্যতম একটা উপকরণ, মানে ঐতিহ্যগত একটা মানে আমাদের পেশা বা যেভাবেই করি এটা মানে গুঁড়া করার একটা অন্যতম মাধ্যম। এটা হারিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো এখন তো গরু দিয়ে ধান চাষই হয় না। ধান চাষের এখন হয়ে গেছে হয় পাওয়ার টিলার, নয়তো মানে টেকনোলজি এসে গেছে। এখন টেকনোলজি আসার পরে গ্রামীণ যে সংস্কৃতি, যে কৃষি সমাজের যে কৃষি সমাজ, তার যে জমির সঙ্গে তার যে সম্পর্ক, আত্মিক সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু আগের মতো নেই। এখন কৃষিটা অর্থনীতি সঙ্গে যুক্ত হয়ে গেছে। কৃষিটা ছিল মানুষের জীবন ধারণের অন্যতম একটা উপায়। এটা শুধু কেবল অর্থকরী সম্পর্কিত বা ব্যবসা সম্পর্কিত কোনো বিষয় ছিল না এটা। এইটা যেহেতু সেই জায়গাটা থেকে পাল্টে গেছে, এটা সমাজের, এটা স্বাভাবিক, এটা বিবর্তনের ধারা অনুযায়ী এটা হয়। কারণ যত বিজ্ঞান প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদের সহজ সরল ভাবে কৃষি ব্যবস্থাটাকে আরো বেশি উৎপাদনশীল করার জন্য আমরা সেই পথে এগুচ্ছি। ওই যে আবেগটা, মানে ফসল ঘরে ওঠার যে আবেগটা, না, এই আবেগটা একই আছে। মানে এই যে পিঠেপুলি উৎসব কখন পালন হয়, যেটা বলছিলেন আপনি শুরুতে, যে যারা কৃষিজীবী মানুষ তাদের নতুন ফসলটা ঘরে তুলছে, ধান কেটে ঘরে আনছে, নতুন ফসলের যে আনন্দটা, নতুন ফসল ঘরে আসার যে আনন্দটা, সেই আনন্দটা এখন সেটা গরু দিয়ে হোক বা মানুষ হাতে কেটে আনুক বা যেভাবেই হোক, ধান কাটাটা বা এখন পাওয়ার টিলার দিয়ে বা মেশিন দিয়ে হোক, ফসল আসার সময়টা, আনন্দটা এই জায়গাতে একই না। এইটা ঠিক আছে, ফসল আনা মানে কেটে আনা, তারপর এটাকে মানে চালে রূপান্তরিত করা বা এর মধ্যে যে বিষয়গুলি আসে, এটাতে কৃষকের মধ্যে যে আবেগটা থাকে, হ্যাঁ, সেই আবেগের মধ্যে আবেগ আছে, তবে আবেগের সেই জায়গায় নেই, ঘাটতি আছে। এটা ঘাটতি অস্বীকার করার উপায় নেই, ঘাটতি আছে। কারণ তখন মানে সে তো মাটির সঙ্গে মিশে কাজটা করত। আগেকার যুগে মানুষ কি করতো, মানে আমরা নিজেরা, আমি তো কৃষির সঙ্গে যুক্ত ছিলাম প্রায় আমার চাকরি জীবনেরও বেশ কয়েক বছর পর্যন্ত। তাহলে এই সময় আমরা কি মাটির সঙ্গে ক্ষেত রোয়া, ক্ষেত ইয়ে করা, সব এটির সঙ্গে যুক্ত ছিলাম। এখন যুক্তটা যেভাবে আছে, এখনো যুক্ত আছে মানুষ, তা না, যুক্ত আছে, কিন্তু যুক্ত থাকলো তার যে মানে আগেকার কৃষি ব্যবস্থা আর এখনকার কৃষি ব্যবস্থার মধ্যে যেহেতু ফারাক হয়েছে, এই ফারাকের কারণে এই উৎসবগুলিতে একটু আগের যে আবেগটা ছিল, সেই আবেগটা ততটা নেই। এটার সঙ্গে আরেকটা ছিল, এই আবেগের সঙ্গে একটা ছিল যে নগর কীর্তনের সম্পর্ক। আচ্ছা, মানে সংক্রান্তি দিন মানে দল বেঁধে প্রতিটা বাড়িতে যাওয়া, মানে এই নগর কীর্তনটা কারা করতেন? যারা বনভোজন করলেন তাদের সঙ্গে কোনোভাবে যুক্ত, মানে এটা রিলেটেড আছে নাকি? তারা আলাদা বনভোজন করছেন, বুড়ি ঘর পড়াচ্ছেন? এটা তো ছেলেরা করছেন, ছেলেরা। আচ্ছা, এটা হচ্ছে মানে বড়রা। আর বড়রা ওইটা ওই দিনটা ছিল শুধু কেবল নগর কীর্তন বলতে তো মানে হরিলুট হতো, বাড়ি বাড়িতে হরিলুটের ব্যাপার ছিল। তিল্লাই
তিলে যে মানে হ্যাঁ, কদমা তিল্লায় বাতাসা। তিল্লায় বাতাসা বা ফল টল যদি থাকতো এগুলি এগুলো লুট দেওয়া উড়িয়ে দিত। এবং কিছু রাখতো, যেগুলি রাখতো সেগুলি মানে ব্যাগে করে বা টুকরিতে করে সেগুলি নিয়ে এসে শেষ পর্যন্ত সব শেষে এগুলিকে বিতরণ করা হতো। এরকম একটা ছিল, কীর্তন হতো, সংকীর্তন, অন্য কোনো বিভিন্ন সেটা এখনো হয়, এখনো কিছু কিছু এখনো শহরে হয়, মানে ছোট ছোট ছেলেরা করে, ছেলেরা ছোকরারা বেরোয়। আর ওইটা ছিল দলবদ্ধভাবে এবং খুব এর আগে থেকে খুলগুলিকে মানে কিরণ দেওয়া হতো, এই খুলের কিরণ মানে সাইডে এটা খুব বাদিয়ে দিয়ে খুব কিরণ দেওয়া হতো। হারমোনিয়ামটাকে বেশ ভালো করে তা টিউনিং করা হতো, হ্যাঁ তৈরি করা হতো, মানে আমাদের করতাল টরতাল গুলি এগুলি সব আগের থেকে সব ঠিক ফিটফাট করে রাখা হতো যাতে ওই দিন এগুলি ব্যবহার করা যায়। তাহলে এইটার প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকেই চলতো। এই যে ধারাবাহিকতা, এই যে একটা আলাদা এটার জন্য একটা মানে এটা প্রস্তুতি, মানে কি এর মধ্যে একটা আনন্দের বিষয় আছে, আবেগ আছে, এইটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এটা এখন যদি গ্রামে গঞ্জে হয়ে থাকে সেখানে প্রফেশনালিজম ঢুকেছে, কেউ মানে টাকা রোজগার বা এখান থেকে কিছু পাবো আশা করে, না না এটার সঙ্গে এটা কোনো, এটা তো পূজার ব্যাপার না, এটা তো বাড়ি ঘরে হয় গৃহ দেবতার পূজা। হ্যাঁ, ঘরে ঘরে গৃহ দেবতাটা আমরা সাধারণত লক্ষ্মী বা বিষ্ণু আর লক্ষ্মী, না আমরা যেভাবে আমাদের পূজা পার্বণে আমরা দেখি যে এটা একটা প্রফেশনালিজম, মানে আমার ডেকোরেটর দিয়ে সাজানো, হ্যাঁ, বা কিছু লোক যারা এটাকে মানে ভিত্তি করে একটা কিছু রোজগার হয় তাদের, মূর্তি যিনি বানাচ্ছেন, আমাদের পুজোর ব্যাপারটা এই লোকজ উৎসবে এই পিঠে পুলির সময় কি আমরা এরকম ভাবে কিচ্ছু নেই, এটা শুধু সম্পূর্ণ একেবারে আনন্দ, সম্পূর্ণ আনন্দ। শুধু মানে ধর্মীয় না, এটা বলা চলে সংকীর্তন যেটা হয় এটা ঠিক ধর্মীয় ভাবে আসে না, এটা আসে স্বতঃস্ফূর্ততার সঙ্গে। আমি ওই দিনটারে একটা আমি মানে আমার ইষ্ট দেবতাকে স্মরণ করে আমি বাড়ি বাড়ি গিয়ে আমি সবাই আনন্দ বিতরণ করলাম। ঠিক। এখন এই যে আমরা যখন আজকে একালের আর সেকালের কথা বলি, যে এই যে পৌষ পার্বণ আগে কিভাবে পালন হতো, আপনি যেটা বলছেন এটাই ছিল প্রচলিত প্রথা, যেভাবে এই লোকজ উৎসব মানে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি পালন হতো। এখন পিঠে পুলি, খেজুরের রস, তিলের গুড়ের মতো মানে এই যে লোকজ খাদ্য সংস্কৃতির গুরুত্ব আজকের ফাস্টফুডের সংস্কৃতির মানে সঙ্গে যদি আমি বলি, মানে তাহলে এই সংস্কৃতি ফাস্টফুডের যুগে কিভাবে নতুন করে আপনি এটাকে ব্যাখ্যা করবেন? কেন এখনো কিন্তু আমরা দেখছি নতুন করে বিগত কয়েক বছর ধরে পিঠে পুলির কিন্তু প্রচুর দোকান এখন রাস্তাঘাটে আমরা পাচ্ছি, সারা বছরই পাওয়া যায়। সেটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা কিন্তু একটা ভালো দিক আছে, এটার একটা ভালো দিক আছে। ভালো দিক আছে কি, মানে ফাস্ট ফুডটা যত বেশি এখন মানে সাধারণ, বিশেষ করে জেনজি বলেন আর যে যুব সমাজ বলেন, নতুন প্রজন্মের কাছে যেইভাবে এটা জনপ্রিয় হয়ে উঠছে, এই জনপ্রিয়তার মাঝে তারা এইটাও দেখছে যে আমরা যেগুলি মানে সবসময় যেগুলি ইউরোপিয়ান, হ্যাঁ, আমাদের একটা সময়ে তো কি ছিল, মোগলাই, মোগলাই বিভিন্ন ধরনের বিরিয়ানি বলুন বা এগুলি বলুন, এগুলি ছিল। আর এরপরে আসলো বিদেশি কালচার আসলো, এই নানান ধরনের মাঝে দিয়া মোমো, এটা কিন্তু আমাদের উত্তর পূর্বাঞ্চলেরই এই অঞ্চলেরই একটা মানে লুকোজ মানে খাদ্য, লুকোজ খাবার। তো এটা আসলো, কিন্তু মাঝে দিয়ে দেখা গেল যে আরে পিঠে পুলিটা তো করা যায়, এইটা কিন্তু আমাদের দেশে হয়নি প্রথম, এটা হয়েছে বাংলাদেশে। যদিও দুঃখের ব্যাপার, মানে এই উৎসবটাকে বলা চলে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে, সংস্কৃতিকে মানে বাংলা সংস্কৃতিকে উচ্ছন্ন নিয়ে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে, এটা ভাবা যায় না। পিঠে পুলি উৎসবটা বাংলাদেশই প্রথম এটা শুরু করছে, এইটা শেষ পর্যন্ত পশ্চিম বাংলা এবং ত্রিপুরাতেও এসে গেছে বা অন্য জায়গাতেও গেছে। এখন বাঙালি যারা যেখানে যেখানে আছে এখানে কিন্তু পিঠে পুলি উৎসব শুরু হয়ে গেছে। এটার সঙ্গে আবার আরেকটা বাংলাদেশ এটা যুক্ত হয়েছিল, যেটা 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস আর পৌষ সংক্রান্তির পিঠে পুলি দুইটাকে তারা মানে এক সপ্তাহের ব্যবধান, এবং এই দুইটাকে তারা যুক্ত করে, হ্যাঁ, যুক্ত করে কিন্তু তারা এটাকে যুক্ত করে কিন্তু তারা দীর্ঘ মানে এই 1-2 মাস যাবত কিন্তু এই পিঠে পুলির একটা বিভিন্ন জায়গাতে এক এক জায়গায় এক এক জায়গাতে হতো, এবং এটাতে
দেখা যায় বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলি এটাতে যোগদান করত। তো এইটা প্রচলন কিন্তু শেষ পর্যন্ত গেছে প্রথম মানে ভারতে, আমার পশ্চিমবাংলাতে গেছে, ত্রিপুরাতেও এসেছে। শুধু তা না, বিদেশেও যেখানে যেখানে বাঙালিরা আছে, দলবদ্ধভাবে বসবাস করেন, সেই সব জায়গাতেও দেখা যায় এই উৎসবটা ছড়িয়ে পড়েছে। এখন আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে এই যে মানে নগর কীর্তনের কথা বলছিলেন, বা এই যে বুড়ির ঘর প্রথাগুলো এখনো আছে, তার রূপ হয়তো কিছুটা পাল্টে গেছে। এখন আগেরকার যে দিনে যে মেলা, যাত্রা বা এই যে পালা গান ও গ্রামীণ খেলাধুলাগুলো মকর সংক্রান্তির একটা অঙ্গ ছিল, এখন ডিজিটাল মানে বিনোদনের যুগে এগুলোর প্রাসঙ্গিকতা কতটা আপনি দেখেন? মানে এগুলো কি এই পৌষ পার্বণের সঙ্গে যদি আগের মতো করে কি আর কোনোভাবে যুক্ত করা যাচ্ছে, নাকি এগুলোর এখন আর প্রয়োজন নেই বলে মনে হচ্ছে? প্রয়োজন নেই কথাটা তো বলা যাবে না, প্রয়োজন নেই, কিন্তু এখন এটাকে সংগঠিত করা খুব টাফ হয়ে গেছে, খুব কঠিন ব্যাপার। কঠিন মানে কি, আগের যে আমাদের সামাজিক বন্ধনটা ছিল, আমি যে এই যে বললাম সংকীর্তনটা শুধু কেবল নগর কীর্তন যেটাকে আমরা বলতাম, নগর কীর্তনটা শুধু কেবল কীর্তনে বাড়ি বাড়ি যাওয়া না, প্রতিটা বাড়িতে যাওয়া মানে তার জীবনের সঙ্গে নিজেকে একাত্ম করে নেওয়া। একদম এই যে সামাজিক বন্ধনটা, হ্যাঁ, এই সামাজিক বন্ধনটা তো আস্তে আস্তে আলগা হয়ে গেছে। পারিবারিক বন্ধনই আস্তে আস্তে অনেকটা শিথিল হয়ে গেছে, সামাজিক বন্ধন তো আরো বেশি। তাহলে এই জায়গায় এটাকে আনা, মানে আমরা যারা শহর বা শহরতলি অঞ্চলে আছি আমাদের পক্ষে এটা কঠিন। কিন্তু এখনো গ্রামে, কিছু কিছু গ্রামে, এখনো ত্রিপুরা তো কিছু কিছু গ্রামে এটা ধরে রেখেছে। তারা আলপনার যে বিষয়টা, আলপনা ধরে রেখেছে, কীর্তনও করে, হ্যাঁ, এরকম খবরও আমাদের কাছে আছে। হ্যাঁ, তারা বিভিন্ন গ্রামে কিন্তু এরকম নগর কীর্তন বেরোয় না, যে তা না, বেরোয়, কিন্তু এটা এখন সীমিত হয়ে গেছে। আর নগরায়নই এটাকে মূলত মানে বলা চলে আমাদের যে আপনি যেটা বলছেন যে প্রাত্যহিক জীবন থেকে সরিয়ে দিয়েছে, মানে বর্তমানে তাহলে শহর কেন্দ্রিক মানে এই যে আমাদের উদযাপন, আর আমাদের এই যে শহরে যে রেস্তোরাঁ বলুন বা এই যে সোশ্যাল মিডিয়ার আজকাল এত বা বিভিন্ন কর্পোরেট ইভেন্ট হচ্ছে, এগুলো এই মকর সংক্রান্তির লোকজ আত্মাকে মানে ক্ষুণ্ণ করছে বলে আপনি বলছেন, নাকি মানে নতুন রূপে এরাও বাঁচিয়ে রাখছে? কারণ এই যে সামাজিক মাধ্যম বলছি, এর জন্যই সামাজিক মাধ্যমে আজকাল আমরা ওই জিনিসগুলোকে বারবার তুলে ধরা হচ্ছে, ব্লগ করা হচ্ছে, বা ছবি তুলে দেওয়া হচ্ছে, রিলস বানানো হচ্ছে যে এখানে বুড়ির ঘর পুরানো হবে, এখানে পিঠেপুলি, আমার বাড়িতে এই পিঠেপুলি তৈরি হচ্ছে। আচ্ছা, রেস্তোরাঁর কথা যখন আমরা বলছি, রেস্তোরাঁতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে, বিদেশি খাবার পাওয়া যাচ্ছে বা আমার দেশের বিভিন্ন প্রান্তের খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু এখন বিভিন্ন রেস্তোরাঁ এমনও আছে বিভিন্ন পার্বণগুলোকে উদযাপন করে। এখন হয়তো কালকে কিছু রেস্টুরেন্টে হয়তো পাওয়া যাবে, বা ফাস্টফুডের দোকানেও পিঠেপুলি পাওয়া যাবে, ওরা পিঠেপুলি তৈরি করবে। তো এই জায়গাটাকে কি মনে করেন, এটা কি নতুন রূপে বাঁচিয়ে রাখছে আমাদের এই সংস্কৃতি? হ্যাঁ, এটা কিন্তু এইটা আমার বিশেষ করে শহর কেন্দ্রিক যে আমাদের যে ঐতিহ্য, এই প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার একটা প্রবণতা কিন্তু এখন দেখা গেছে। শুধু আপনি বলছেন এই 2 দিন না, আমি আর 15 দিন আগের কথা বলছি। 15 দিন আমি একটা অনুষ্ঠানে অতিথি হিসেবে গেলাম, সেখানে আমাকে যে আপ্যায়ন করা হলো এর মধ্যে পার্টি সাপটা ছিল। হ্যাঁ, তাইলে কি বোঝা যায়? তাইলে এই সংস্কৃতিটাকে আমরা, এবং এই যে পিঠে পুলির যে এগুলি এমন মানে অনেক, এই যে তেলে ভাজার চাইতে তো এগুলি অনেক সুস্বাস্থ্যকর বলবো না, স্বাস্থ্যকর বলবো এই তুলনামূলক ভাবে, এবং এটি সুস্বাদু। এই ব্যাপারে নিশ্চিত ভাবে আমরা বলতে পারি পিঠাপুলি অনেক সুস্বাদু। একজন চিকিৎসকের কথা উনি বলছিলেন যে এই যে শীতকালে পিঠেপুলি, কারণ পিঠেপুলি খাবারগুলো একটু গরম খাবার, এই যে ঠান্ডা থেকে অনেকটা এই পিঠেপুলিগুলো খেলে তাতে আমাদের শরীরটাও গরম থাকে। এটা একটা সাইন্টিফিক কারণ উনি বলছিলেন। 2, উনি বলছিলেন যে বাঙালির ফাস্টফুড মানেই এই পিঠেপুলি, যেটা চটজলদি তাড়াতাড়ি করে নেওয়া যায়। তাহলে আজকাল যেটা আমরা হয়তো বিভিন্ন ফাস্টফুড খাবার এসে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই খাবারগুলো অনেকটা বেশি তাড়াতাড়ি হতো। এখন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে মকর সংক্রান্তি মানে নানান রূপ থাকা সত্ত্বেও এই উৎসব কিভাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই ধারাকে তুলে ধরে বলে আপনি মনে করেন? এইটা বললে তো আমার অনেক দূর আবার পিছিয়ে যেতে হয়। হ্যাঁ, আসলে একটা জিনিস লক্ষ্য করবেন, মকর সংক্রান্তি বলুন বা
মানে উত্তরায়ণ সংক্রান্তি বলুন বা পৌষ সংক্রান্তি, এই শব্দবন্ধটা কোন কোন রাজ্যে ব্যবহার হয়? আচ্ছা, মকর সংক্রান্তি মূলত আমরা জানি বাংলা ভিত্তিক, বাংলা, এটা বাংলাদেশ বলুন, পশ্চিম বাংলা বলুন, আসামের মানে কাছার বলুন, ত্রিপুরা বলুন। এছাড়াও আছে, এছাড়া দেখা যায় মহারাষ্ট্রে একই নামে মকর সংক্রান্তি, হ্যাঁ, গোয়াতে একই নামে, হ্যাঁ, কর্ণাটকে একই নামে। অদ্ভুত ব্যাপার, কিন্তু কর্ণাটকের পাশের রাজ্য, ঠিক ভাষার সঙ্গে কোনো মিল নেই, হ্যাঁ, পাশের রাজ্য পোঙ্গল। আবার কেরালাতে আবার একটা অন্য নামে, কেরালার নামটা হলো মকরা ভিলাক্কু, আচ্ছা, বা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা হলো সংক্রান্তি, শুধু সংক্রান্তি। তাহলে কিন্তু মকর সংক্রান্তি আবার উড়িষ্যাতেও আছে, বাংলায়। এবং আমরা যদি এটা দেখি, আমাদের যদি ইতিহাসের প্রেক্ষাপটে বিষয়টা দেখি, নৃতাত্ত্বিক দিক দিয়ে আমরা এই যে রাজ্যগুলির কথা বললাম, এইগুলি কিন্তু একই নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের মানুষ আমরা। আচ্ছা, হ্যাঁ। এবং আরো বিষয় হলো, আমাদের এইটা ধারাটা গেছে একবারে কম্বোডিয়া পর্যন্ত, এবং এই অঞ্চলে মানুষটি মূলত হইল মানে ধান চাষটা শুরু করেছিল। আচ্ছা, ধান চাষ মানে জলজ ধান চাষ, দুইটা ধান চাষ আছে, একটা মঙ্গোলিয়ান যারা রিসের যারা মানুষ, তারা মূলত পাহাড়ের গায়ে, পাহাড়ের ডালে জুম চাষ, আর জলজ যে ধান চাষটা, এটা এই অঞ্চলের মানুষই মূলত শুরু করে। ফলে এবং এই ধানটা উঠে কোন সময়, ধানটা আমরা হারভেস্টিংটা সময়টাই হইল এই পৌষ মাসে। তাহলে পৌষ সংক্রান্তি মানে কি, দেশের হারভেস্টিং শেষ। আমাদের যে আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নাম, আমরা যেটা বলছি একই উৎসবে, সেভাবে তো বাংলারও টুসু পরব তো আছে, এই রাঢ় বাংলার এগুলি হলো তাদের মানে তাদের যে শৈলী উৎসবের, তারা এটাতে কিন্তু নাচ গান করে, ওইখানে নাচ গানের যে, হ্যাঁ, এই পরবটাকে ইয়ে করে নাচ গানের আলাদা একটা মানে মূর্তি তৈরি করা হয়, মূর্তি তৈরি করা হয়, এই যে, এবং এইটাকে বিসর্জন করা হয়, নাচ গানের একটা পর্ব চলে। আমাদের এখানে কিন্তু নাচ গানের তেমন কোনো থাকে না, যেটা হয় সংকীর্তনটারে উপলক্ষ করে। আবার পূর্ব বাংলায় বলুন, পূর্ব বাংলায় এই অঞ্চলের যারা, এটা সংকীর্তনটাকে মানে এই সংকীর্তনের মাঝেই আর কি, হ্যাঁ, সংকীর্তনে যারা যারা নাচের যেই হয় এরকম আর কি, নাচতে নাচতে চলে, যেটা গৌরাঙ্গ মহাপ্রভু যে সংকীর্তনের যে প্রথাটা প্রচলন করেছিলেন, এইরকম এই প্রথাতেই চলে সংকীর্তনটা। এখন এই যে আমাদের বিশ্বায়নের প্রভাবে পাশ্চাত্য উৎসবগুলো মানে জনপ্রিয় হলেও, লোকজ উৎসব পালনের মাধ্যমে আমরা কিভাবে একটা সুস্থ আত্মমর্যাদা সম্পন্ন সংস্কৃতি গড়ে তুলতে পারি বলে মনে করেন? মানে এই উৎসবগুলো, এই যে পৌষ পার্বণ এরকম ধরনের, বা আমাদের যেটা চৈত্র মাসে হয়, চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসব, এইগুলো পালনের মাধ্যমে আমরা কিভাবে মানে আমাদের সুস্থ ও আত্মমর্যাদা সম্পন্ন একটা সংস্কৃতি গড়ে তুলতে পারি? আচ্ছা, লোক সংস্কৃতি হলো একজন মানে একটা জাতি বলেন বা যাই বলেন, তার আত্মা। আচ্ছা, এটা শিকড় থেকে যদি আমরা হারিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব নিয়ে কিন্তু টান পড়বে। আমার ভাষা বলেন, আমার সংস্কৃতি বলেন, সবকিছু তো ওই ঐতিহ্যের মধ্যে এটা রয়ে গেছে। এখনো দেখবেন লোকসঙ্গীতের যে মানে লোকসঙ্গীতটাকে কিন্তু আমরা অবহেলা করতে পারছি না। আলাদা আবেগ তৈরি করছে। এই আবেগ আমি শহরে থাকি আর যেখানেই থাকি, এবং কি বিদেশেও যারা যায়, তারাও লোকসংস্কৃতিরে বা লোকসঙ্গীতকে তারা কোনোভাবেই মানে অবহেলা করতে পারছে না। ঠিক এইরকমই এই সংস্কৃতিটা হয়তো আমরা আগের মতো এরকম ভাবে করতে পারছি না, কিন্তু তার যে কিছু কিছু আঙ্গিক আছে, যেমন পিঠে পুলির ব্যাপারটা আছে, কীর্তনটা হয়তো আমরা এইভাবে করতে পারছি না, কিন্তু কীর্তনটা এখন অন্যভাবে দেখা যায়, পাড়ায় পাড়ায় আছে, ছেলেমেয়েরা বাচ্চারা করে, হ্যাঁ, বা মহিলারা অনেক ক্ষেত্রে, আগরতলা শহরে দেখলাম কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও সন্ধ্যা বিকালবেলা তারা বেরোয়, সঙ্গে হয়তো বা পুরুষ একজন থাকে যারা ওই খুলটা বাজায়। তাহলে এরকম কিন্তু আছে,
কিন্তু একবারে হারিয়ে গেছে এটা তো না, কিন্তু আমাদের মধ্যে তো রয়ে গেছে এটা, আমাদের রক্তধারায় তো এটা চলছে। যারা প্রবীণরা আছেন তাদের রক্তধারায় আছে, বা যারা প্রৌঢ় আছে তাদের রক্তধারায় আছে, কিন্তু সেটা পরের প্রজন্ম বা নবীন প্রজন্মের কাছে যাচ্ছে কিনা সেটাও আমাদের অবশ্যই দেখতে হবে। আসলে দর্শক বন্ধুরা, পৌষ পার্বণ আমাদের শিকড়, কৃষিভিত্তিক সমাজ, সহমর্মিতা ও প্রকৃতির সঙ্গে সহাবস্থানের শিক্ষা দেয়। তাই এই ঐতিহ্য জানলে নতুন প্রজন্ম নিজের সংস্কৃতিকে সম্মান করতে শিখবে এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছেও পৌঁছে দিতে পারবে। তাই আজকের প্রজন্মের কাছে লোকজ উৎসবকে পুরনো বা আনকুল মনে হলেও, মানে এটা একটা প্রবণতা দেখা দিল, তা পরিবর্তনের প্রয়োজন আছে। আর এই মানে নিখিলবাবু, আপনি কি মনে করেন এই যে প্রবণতা, মানে এটা কুল না, মানে এটা একটা পুরনো জিনিস, একটা ব্যাকডেটেড জিনিস, একটা গেঁয়ো জিনিস, এরকম এই একটা প্রবণতা অনেকের মধ্যে দেখা যায়, সেই প্রবণতাটা আমরা কিভাবে বদলাতে পারি? না, এটা আছে, এটাকে অস্বীকার করার উপায় নেই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, যদি সে সুশিক্ষিত হয় তাহলে শিকড়কে সে ছাড়বে না। তাহলে এখানে পরিবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পরিবার এবং তার শিক্ষা, এই দুটোর উপর নির্ভর করবে। আমরা তো এখন শহরের মানুষ হয়ে কি হয়তো আমি সেটা পালন করতে পারি না, কিন্তু এটা কথাগুলো আমি পালন করতে পারছি না, কিন্তু আমার জানা উচিত আমার শেকড়টা কিভাবে এসেছে, কেন পলি খাচ্ছে, কেন খাচ্ছে, এবং এইটার সঙ্গে আমার কি সম্পর্ক, আমার অতীতের যে সঙ্গে আমি যে সেতুবন্ধনটা যদি না হয়, তাইলে আমি কিন্তু মানে পারফেক্ট, মানে যথার্থ একজন মানুষ হয়ে উঠতে পারছি না। হ্যাঁ, মানুষই তো আমার চেহারায় মানুষই, কিন্তু আমি আমার যে ঐতিহ্যকে বহন করে আমি যে মানসিক মানে মানুষ হিসাবে নিজেরকে সত্তাটাকে প্রকাশ করতে চাই, এই প্রকাশটা তখনই সম্ভব যদি আমার ঐতিহ্যকে রক্ষা করে তাকে আমি নতুন ভাবে গ্রহণ করে এবং এটাকে আমার পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যেতে পারি, তখনই আমার মানে ব্যক্তি মানুষ হিসাবে আমার সার্থকতা। একদম, আমার শেকড় যত বেশি গভীরে থাকবে ততই আমার গাছ মজবুত থাকবে, আমার সংস্কৃতির গাছ মজবুত থাকবে, মানুষ হিসাবে আমি ঠিক থাকবো। এখন পরিবেশ সংকটের প্রেক্ষিতে মকর সংক্রান্তির মতো মানে প্রকৃতি নির্ভর উৎসব আমাদের কিভাবে পরিবেশ বান্ধব জীবনযাপনের শিক্ষা দেয়, আপনি এটা কি মনে করেন? কারণ আমরা চারিদিকে আছে, এখন আমরা পরিবেশ নিয়ে খুবভাবে সতর্ক হচ্ছি, এখন সেই জায়গায় দাঁড়িয়ে মকর সংক্রান্তি আমাদের কি শিক্ষা দেয়? এই যে আগুনের যে ব্যাপারটা, এটাতে কিন্তু বিশেষ করে হরিয়ানা, পাঞ্জাবে তো প্রচন্ড এটা মানে পুরানো হচ্ছে, হ্যাঁ, এবং এটা যদিও তারা উৎসব হিসাবে না, এটা জমিতেই এটাকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া হয়। আমাদের এখানে কিন্তু এই সংস্কৃতি নেই। আমাদের, আমি যে বলছিলাম আগেই যে নাড়া বা খড় যেটাকে হয়, খড়টা কাটা হয় এবং নির্দিষ্ট দিনে এটা পোড়ানো হয়। আর গ্রাম দেশে একটা ঠিকই মানে আগুন জ্বালানো হতো, হ্যাঁ, তবে খড় দিয়ে না, এটা অন্য কিছু দিয়ে। খড় তো গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয়, আমাদের এই প্রান্তে তো এখনো সেটা ব্যবহার করা হয়, কিন্তু ওই যে নাড়াটা হয় না। আচ্ছা, ওইটা হয় না, কারণ ওইটা নিচটা এটা খেতে পারে না, ওইটা দিয়ে করা হয়। তো এইটা একদিনের এই আগুন জ্বালানো, একটা পাড়াতে একটা কুণ্ড হয়, একটা বুড়ির ঘর হয়, বা পরবর্তী সময় একটা অগ্নিকুণ্ড হলো, হ্যাঁ, পাড়াতে তো বেশি হয় না, একটা গ্রামে দেখা যায় 3টা বা 4টা হয়, এর বেশি না। ফলে এইগুলিতে তেমন কিছু প্রভাব অন্তত পড়ার কথা না। কিন্তু এই যে প্রথাটার মধ্যে এরপরে দেখুন, এটা বললে এইটা যেমন আছে, অনেক রাজ্যে কিন্তু এছাড়াও অন্য ধরনের এরকম আগুন জ্বালানোর অনেক উৎসব আছে, আমি সে প্রসঙ্গে আর যাই না। কিন্তু এইটা যে সম্পূর্ণ লোকজ, এটার সঙ্গে মানে একের বড় থেকে ছোট সবাই কিন্তু এটার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে কোনো না কোনো ভাবে। এবং এই যে ঘর তৈরি করা, এটা কিন্তু বাচ্চারা করে, বাচ্চারা কিন্তু এখন মানে গ্রাম দেশে একসময় এইভাবে করতে করতে তো সে শিক্ষা পেত ঘর তৈরি করার প্রচেষ্টা। তাহলে এই যে তার মধ্যে যে একটা আনন্দ, সবাই মিলেমিশে করা, এবং মানে প্রথম রাত্রের মধ্যরাত্র পর্যন্ত একসঙ্গে খাওয়া দাওয়া করা, করা, এরপরে এই আগুন জ্বালানো, এই যে তার মধ্যে একটা পরস্পরের মধ্যে একটা বন্ধন তৈরি হওয়া, সব মিলিয়ে কিন্তু এই উৎসবটা একটা মানে শুধু একটা উৎসব না, একটা সামাজিক বন্ধন তৈরি করার একটা অন্যতম মাধ্যম ছিল। কিন্তু এখন মাধ্যম, আপনি বলছেন মাধ্যম ছিল, আপনার কি কোনোভাবে মনে হয় যে মাঝে
কয়েকটা মানে দশক বলবো আমি, দশককে বাদ দিলে এখন আবার নতুন করে সেগুলোর প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারছি বা মানুষ বুঝতে পারছে। তার জন্য হোক নতুন আকারে, হোক একটু রূপ পরিবর্তন হয়েছে, হয়তো বুড়ির ঘরটা রূপ পরিবর্তন হয়েছে হয়তো। আমি যেটা বলছিলাম শুরুতেই যে একটা প্রফেশনালিজম এসছে হয়তো, বা এখন হয়তো কোনো জায়গায় হয়তো সবটা ওই নাড়া দিয়ে না হলেও অন্য কিছু দিয়ে হলো, মানে গাড়ির টায়ার দিয়ে হয়, টায়ার দিয়ে হচ্ছে। কিন্তু এখন আবার নতুন করে সেগুলো শখ জাগছে মানুষের বা এই প্রজন্মে। এবং এই যে খাবারটা নিজেরা রান্না বান্না না করে হলো, বাড়ি থেকে নিয়ে গিয়ে হলো, বা এমনকি মিষ্টি দোকান থেকে নিয়ে গিয়ে খেয়ে হলো, কাজগুলো করা হচ্ছে, আবার এই উৎসবগুলো পালন করা না। এটা কিন্তু এই উৎসবের যে ধারাবাহিকতাটা কখনো যায়নি। এটা কিন্তু আমরা যদি বলি যে এটা একবারে গিয়েছিল আবার নতুন করে আবার আনার একটা উদ্যোগ চলছে, চেষ্টা চলছে, এরকম না। কিন্তু এটা ছিল, এমন না যে ছিল না, যে ছিল এটা। কিন্তু এইটার একটা যেটা হলো এখন, যেটা বললাম যে মানে আমরা আস্তে আস্তে এটা মানে বাজারজাতকরণ হয়ে গেছে, এটা যেটা আগে ছিল না। এটা সাম্প্রতিক কালে এটা দেখা গেছে, যেমন পিঠে পুলিগুলি, এটা বললামই তো, বাংলাদেশে এটা শুরু হয়েছে, এটা পশ্চিম বাংলা হয়ে বা বাংলাদেশ থেকে আগরতলা বা ত্রিপুরা তো আসতে পারে। যাই এইটা আসাতে কিন্তু একটা নতুনত্ব পেয়েছে। আগে বাড়ি ঘরে হতো যেটা, এটা এখন দোকান থেকে কিনতে পাওয়া যায়। যেমন মুড়ির মাটাই দেখুন না, শীতের একটা অন্যতম, সব পাওয়া যায়। এই যে বিষয়টা, এইটা কিন্তু একটা মানে এই বাজারীকরণের ফলে এইটা কিন্তু এগুলি আমাদের কাছে সহজলভ্য হয়ে গেছে, যারা করতে পারে না, একদম তাদের কাছে উপায় থাকতো না। কেউ যদি এখন না মানে দিত, পাশের বাড়ি থেকে না দিলে তাদের কাছে খাওয়ার উপায় থাকতো না। তারা এখন ইচ্ছে করে না পারলে কিছু করার নেই, এই লোকজ উৎসবটাকে পালন করার জন্য বাজার থেকে কিনে হলো খেতে পারে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শক বন্ধুদের আপনি যা বললেন, আজ আমরা আসলে অনেকটা সমৃদ্ধ হলাম আমাদের এই লোকজ উৎসবকে নিয়ে। কিন্তু আরো বেশি পরিবারের যারা ছোটরা আছে তাদের মধ্যে এই উৎসবের আনন্দ বাড়িয়ে তুলতে বা এই উৎসবের আবেগ যেন ঠিক থাকে, তারাও যেন এর পরের প্রজন্মের কাছে এটা পৌঁছে দিতে পারে ঠিকঠাক ভাবে, তার জন্য আপনি কি বার্তা দেবেন সবাইকে? এখন আমার একটাই মাত্র কথা, যে আমরা তো পুরানো যুগে ফিরে যেতে পারবো না, সম্ভব না। হ্যাঁ, ফলে আমরা নতুন যুগে আমরা এসে গেছি, নতুন ভাবে সায়েন্স এন্ড টেকনোলজি আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে গেছে, পুরানো জিনিসগুলি আমাদের কাছ থেকে আস্তে আস্তে অনেকটা দূরে সরে যাচ্ছে, এমন যাবে, এটাকে রোধ করা যাবে না। কিন্তু তবু আমরা যেন এগুলিকে ভুলে না যাই। অন্তত পক্ষে আমরা সবার পক্ষে তো এগুলিকে আবার আঁকড়ে ধরে টিকিয়ে রাখাও সম্ভব না, কিন্তু এইগুলির প্রতি যেন আমাদের শ্রদ্ধাবোধ থাকে, ভালোবাসা থাকে, এবং তার থেকে যতটুকু নির্যাস আমি নিতে পারি এটা গ্রহণ করতে যেন আমার কোনো কুণ্ঠাবোধ না থাকে। অসংখ্য ধন্যবাদ নিখিলবাবু সঙ্গে থাকার জন্য। খুব সুন্দর আলোচনা করলেন আপনি, এত সুন্দরভাবে। আমরা যখনই কোনো লোকজ উৎসব নিয়ে আলোচনা করি, আপনাকে পাশে পেলে আমরা অনেক কিছু জানতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের মাঝে মধ্যে আপনার কথাগুলো শুনলে মাঝে মধ্যে মনে হয় সেই জায়গাটায় ফিরে যেতে ইচ্ছে করে, সেই বয়সটায় বা সেই যুগে ফিরে যেতে ইচ্ছে করে। তবে মনে হয় আমাদের এই লোকজ উৎসবগুলো হারাবে না, আমাদের বিশ্বাস আছে, আমাদের শেকড়টা অনেক গভীর। ভালো থাকবেন, মকর সংক্রান্তি আপনারা খুব ভালো কাটুক। দর্শক বন্ধুরা, সবশেষে বলা যায়, পৌষ পার্বণ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত থাকার এক অনন্য উপলক্ষ, এই প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা এক লোকজ ঐতিহ্য। আর আমাদের এই উৎসব আমাদের শেখায় পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া, প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকা, এবং সহজ জীবনে মানে আনন্দ খুঁজে নেওয়ার একটা মূল্যবোধ যে আমাদের আছে, সেটা আমরা মানে এই উৎসব থেকে কিন্তু বুঝতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে এই ঐতিহ্য শুধু স্মৃতিতে বন্দি না রেখে সচেতনভাবে পালন করা এবং তার তাৎপর্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব। কিন্তু আসুন আমরা সবাই মিলে পৌষ পার্বণের মানবিক, সাংস্কৃতিক ও পরিবেশ বান্ধব চেতনাকে জীবিত রাখি এবং লোকজ উৎসবগুলিকে নতুন প্রজন্মের জীবনের সঙ্গে যুক্ত করি। সকলকে জানাই মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সঙ্গে থাকুন, আর দেশ দুনিয়ার সব নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।